ক্লাস 9। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তাপ অধ্যায়ের আমরা আজকে আলোচনা করব কার্য ও তাপের তুল্যতা নিয়ে। এই ব্যাপারটা আমি কি বোঝাতে চাইছি, আমি বলছি যে আমরা জানি শক্তি কিন্তু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা সম্ভব, ঠিক আছে। যান্ত্রিক শক্তি অর্থাৎ কার্যকেও তাপে রূপান্তরিত করা যায়, মানে তাপ শক্তিতে পরিণত করা যায়। আবার তাপ শক্তিকেও যান্ত্রিক শক্তি অর্থাৎ কার্যে রূপান্তরিত করা যায়। এবার আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমার উদাহরণগুলো দেখলে তোমরাও বুঝতে পারবে। যেমন ধরো আমি স্টিম ইঞ্জিনের কথা বলছি। স্টিম ইঞ্জিনে কিন্তু তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কিভাবে? ওখানে কোনো একটা জ্বালানির দহন করানো হয়, সেইখান থেকে যে উৎপন্ন তাপ তাতে জল ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়, সেই বাষ্পের চাপে তোমার ইঞ্জিন চালানো হয়। তাহলে এইভাবে কিন্তু স্টিম ইঞ্জিনে দেখা যাচ্ছে যে তাপ শক্তি, আমার প্রথমে জ্বালানির দহনে তাপ শক্তি উৎপন্ন হয়েছিল, সেই তাপ শক্তি কিন্তু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে। আবার আমি অন্য একটা উদাহরণও দিতে পারি, যে আমাদের ধরো দুই হাতের চেটো, অনেক সময় আমরা শীতকালে দেখবে দুই হাতের চেটো ঘষে আমরা হাত গরম করার চেষ্টা করি, তো এটা হয়ও, দেখবে দুই হাতের চেটো পরস্পর ঘষলে দেখা যাবে চেটো দুটো গরম হয়ে গেছে। তাহলে এখানে যেটা করা হচ্ছে, আমি ঘষছি মানে কি, চেটোটা দুই হাতের চেটো ঘষলে আমার যান্ত্রিক শক্তিটা কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যদি একটা কোনো ভারী বস্তু অনেক উঁচু থেকে যদি নিচে পড়ে, সেখানে উত্তপ্ত হয়ে উঠছে সেটা, তাহলে সেখানেও কিন্তু বস্তুর যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। রেল লাইনের ওপর দিয়ে রেল গাড়ি চলে গেলে লাইনটা উত্তপ্ত হয়ে যায়, তাহলে সেইখানেও কিন্তু যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। তাহলে আমি এই উদাহরণগুলো থেকে বোঝা যাচ্ছে যে যান্ত্রিক শক্তি অর্থাৎ কার্যকে তাপ শক্তিতে রূপান্তরিত করা সম্ভব, তাপ শক্তিকেও আবার যান্ত্রিক শক্তি অর্থাৎ কার্যে রূপান্তরিত করা সম্ভব। এবার বিজ্ঞানী জুল তিনি প্রমাণ করে দেখান যে যান্ত্রিক শক্তিকে যে আমরা সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারছি, নির্দিষ্ট পরিমাণ যান্ত্রিক শক্তিকে তাপে রূপান্তরিত করলে আমরা সব সময় সমান পরিমাণ তাপ শক্তি পাব। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ কার্যের বদলে সমান পরিমাণ তাপ উৎপন্ন হবে সব ক্ষেত্রে। এখান থেকে আমরা তাপ ও কার্যের যে তুল্যতা সম্পর্কিত একটা সূত্র উনি দিয়েছিলেন, সেটা হচ্ছে কিনা জুলের সূত্র, যেটাকে আমরা তাপ গতিবিদ্যার সূত্রও বলি। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, আর তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বা কার্য ও তাপের তুল্যতা সম্পর্কিত জুলের সূত্র, কার্য ও তাপের তুল্যতা সম্পর্কিত জুলের সূত্র। এখানে কি বলা হলো? এখানে বলা হলো যে কিছু পরিমাণ আমরা যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে তাপ উৎপন্ন হয়, এবং উৎপন্ন তাপ ও সম্পাদিত কার্য এরা পরস্পরের সমানুপাতিক হয়। ঠিক আছে, আরেকবার বলছি, কিছু পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে তাপ উৎপন্ন হয় এবং সম্পাদিত কার্য ও উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হয়। তাহলে মানে আমি যত বেশি যান্ত্রিক কার্যে রূপান্তর করছি তত বেশি তাপ আমি পাচ্ছি, এটাই হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এবার আমি মনে করছি আমি ডাব্লিউ পরিমাণ, এটা আমি জুলের সূত্রের বিবৃতি বললাম, এবার এটা গাণিতিক রূপ আছে, সেটা আমি করার চেষ্টা করছি। মনে করে নিচ্ছি যে ডাব্লিউ পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, এটা আমি ধরে নিলাম। আরেকবার বলছি যে ডাব্লিউ পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে আমি ধরে নিলাম যে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়। এবার এই সূত্র থেকে, মানে জুলের সূত্র থেকে আমি বলতে পারি যে সম্পাদিত কার্য ও উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল
টু এইচ, এটাতে আমরা সমানুপাতিক চিহ্ন বলি, মানে ডাব্লিউ সম্পাদিত কার্য যত বেশি হবে তত বেশি আমার তাপ উৎপন্ন হবে। এবার এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য, এখানে সমান চিহ্ন বসানোর জন্য আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে এখানে, মানে আমি এটাই করতে হয় সব সময়। তোমরা অঙ্কেও পরবর্তীকালে দেখবে, ভেদ একটা চ্যাপ্টার আছে, সেখানেও তোমরা এই সম্পর্কে তোমরা পড়বে। তো ডাব্লিউ সমানুপাতিক এইচ, এই সমানুপাতিকের যে চিহ্নটা সেটা তোলার জন্য আমি এখানে সমান চিহ্ন নিয়ে আসতে গেলে এখানে একটা ধ্রুবক বসাতে হবে। এই যেটাকে আমরা বলছি কি না একটা ধ্রুবক, ঠিক আছে, যেটাকে আমরা বলছি একটা ধ্রুবক। এবার এইখানে আমরা এই যে ধ্রুবকটা, এর একটা বিশেষ নাম আছে, সেটাকে আমরা বলছি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই যে এটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে, বা এটাকে আমরা জুল তুল্যাঙ্ক বলি। আচ্ছা, এবার দেখো আমি এখানে পরিষ্কারভাবে এটা দেখতে পাই যে যখন আমি এইচ ইকুয়াল টু 1 পাচ্ছি, মানে ধরো তাপের পরিমাণ যদি আমি একক, এইচ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এই সমীকরণটা থেকে কীরকম পাচ্ছি দেখতো, যে এইচ ইকুয়াল টু 1 হলে দেখ ডাব্লিউ ইকুয়াল টু তাহলে জে ইন্টু 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু জে। অর্থাৎ এই সম্পর্কটা থেকে আমরা এখানে জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একটা সংজ্ঞা দিতে পারি। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আমরা তাহলে কাকে বলবো? আমরা বলবো যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে আমরা বলছি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এখানে তো আমরা দেখিয়েই দিলাম যে ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, এখান থেকে এইচ ইকুয়াল টু যখন 1 বসাচ্ছি তখন ডাব্লিউ ইকুয়াল টু জে, মানে সম্পাদিত কার্য আর জুল তুল্যাঙ্কের মানটা সমান হচ্ছে কখন, যখন আমি একক পরিমাণ তাপ এখানে পাচ্ছি। তাহলে আমি সেই সূত্র ধরেই বললাম যে পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে আমি একক পরিমাণ তাপ পাবো তাকে আমরা বলছি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এবার এই জে এর মান আমরা এখানে বলতে পারি। জে এর মান কি হবে? দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। আমরা যদি সিজিএস পদ্ধতিতে দেখতে চাই, তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা জানি যে কার্যের একক হচ্ছে কি আর্ক আর তাপের একক হচ্ছে ক্যালোরি। এটা আমরা জানি যে সিজিএসে কার্যের একক হচ্ছে আর্ক আর তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা যখন জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান আমি সিজিএসে যখন আমি বার করতে যাব, তখন হবে কি 4.2 ইন্টু 10⁻⁷ হচ্ছে আর্ক পার ক্যালোরি, ঠিক আছে, 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। এবার আমরা জানি যে 10⁻⁷ আর্গ মানে 1 জুল, এটা আমরা জানি যে 10⁻⁷ আর্গ মানে 1 জুল। এটা তো আমরা কার্যক্ষমতার শক্তিতে তো আমরা পড়েছিলাম যে জুল আর আর্গের মধ্যে যে সম্পর্ক, 10⁻⁷ আর্গ মানে 1 জুল। তাহলে আমি এইখান থেকে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গটাকে এবার লিখতে পারি 4.2 জুল পার ক্যালোরি। এটাও কিন্তু আমরা এইটাকে লিখতে পারি, এটা সমান এটাও আমরা লিখতে পারি। তাহলে এইটা কিন্তু হচ্ছে কিনা সিজিএস পদ্ধতিতে জে এর মান। বুঝে গেল? যখন আমি কার্যের একক আর্গে প্রকাশ করব, তাপের একক যখন ক্যালোরি সিজিএস পদ্ধতিতে, সেক্ষেত্রে আমি জে এর মানটাকে আমরা বলছি জে এর মান হচ্ছে বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি সিজিএস পদ্ধতিতে। এটাকে আমরা লিখতে পারি 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা এই বিষয়টাকে আমরা এইভাবে বলতে পারি যে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ বা 4.2 জুল যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। এটা এভাবেও আমরা কিন্তু বলতে পারি, তাই তো, যে এত পরিমাণ যান্ত্রিক কার্যের সম্পূর্ণ রূপান্তরের ফলে আমি একক পরিমাণ মানে 1 ক্যালোরি তাপ পাচ্ছি। এবার এটা গেলে আমাদের সিজিএস পদ্ধতিতে। এবার এসআই পদ্ধতিতে দেখো কি হবে। এসআই পদ্ধতিতে আমরা জানি যে কার্যের একক হচ্ছে জুল, এটা আমরা জানি। এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল আর তোমার তাপের এককও হচ্ছে কিন্তু জুল, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে কিন্তু এইরকম জুল পার জুল, মানে এটা
জে এর কিন্তু কোনো একক থাকবে না। বোঝা গেল? জে এর কিন্তু কোনো একক এসআই পদ্ধতিতে থাকবে না, এবং এসআই পদ্ধতিতে জানবে যে জের মান হয়ে যাবে 1। ঠিক আছে, এখানে কোনো একক থাকবে না। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হবে 1। তাহলে জে ইকুয়াল টু 1 হলে আমরা এখানে সমীকরণটা থেকে কি লিখতে পারি দেখো। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ সমীকরণে, ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ সমীকরণ মানে এই সমীকরণটায় আমি জে ইকুয়াল টু 1 বসিয়ে কি পাচ্ছি দেখো, এখানে জে ইকুয়াল টু 1 বসিয়ে পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু এইচ। অর্থাৎ যে পরিমাণ সম্পাদিত কার্য করা হচ্ছে, মানে যে পরিমাণ যান্ত্রিক কার্য আমার এখানে তাপে রূপান্তরিত করা হচ্ছে, আমি কিন্তু সমান পরিমাণ তাপ পাচ্ছি। বোঝা গেল? এটা জুল এককে। আমি যত পরিমাণ কার্যকে রূপান্তরিত করব তত পরিমাণ আমি তাপ উৎপন্ন করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইখানে আমরা দেখছি যে সম্পাদিত কার্য জুল এককে এবং উৎপন্ন তাপের পরিমাণ জুল এককে এইটা কিন্তু সমান হচ্ছে, কারণ জুল এককে যেহেতু আমি কার্যের একক জুল, তাপের একক জুল এসআই পদ্ধতিতে বলছি, তাহলে এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর মান হচ্ছে 1। এই সমীকরণে বসাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু এইচ, জে এর মান 1 বসিয়ে, তাহলে আমি পাচ্ছি যে সম্পাদিত কার্যের সমান পরিমাণ তাপ কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে ওই কার্যটাকে তাপে সম্পূর্ণ রূপান্তরের পর। তাহলে এইভাবে আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, ক্যালোরি আর জুলের মধ্যে যে সম্পর্কটা সেটা বলা হয় যে এখানে যেমন আমরা আর্গ আর জুলের মধ্যে কার্য বা শক্তির ক্ষেত্রে সম্পর্ক করেছিলাম, ক্যালোরি আর জুলের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা তোমরা মনে রাখবে যে তাপের দুটো একক ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে 4.2 জুল সমান সমান হচ্ছে তোমার 4.2 জুল সমান সমান হচ্ছে 1 ক্যালোরি। এটা মনে রাখবে। আর 1 জুল মানে তাহলে কি হওয়া উচিত? 1/4.2 ক্যালোরি। এইটার মান আসে দেখবে 0.24 ক্যালোরি। ঠিক আছে, এটা মনে রাখবে। জুল আর ক্যালোরির মধ্যে যে সম্পর্ক সেটা এইটা, 4.2 জুল সমান সমান হচ্ছে 1 ক্যালোরি, এবং 1 জুল সমান সমান হচ্ছে 0.24 ক্যালোরি, মানে 1/4.2, তাহলে এটার মানে আসে 0.24 ক্যালোরি। তাহলে আজকে আমরা এইটা পড়লাম যে কার্য ও তাপের তুল্যতা। এবার এই সম্পর্কিত কয়েকটা গাণিতিক সমস্যার আমরা সমাধান করতে পারি এই সমীকরণটাকে কাজে লাগিয়ে, খুবই সহজ। যেমন আমি একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, বইতেও তোমাদের অঙ্ক আছে, আমি একটা অন্য অঙ্ক দেখাচ্ছি। আমি গাণিতিক প্রশ্ন প্রথম আমি নিচ্ছি, দেখো আমি প্রথম নিচ্ছি 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে, কি পরিমাণ কার্য করতে হবে, এটা আমরা প্রশ্ন নিলাম। এবার এখানে আমি 50 ক্যালোরি তাপ মানে বুঝতেই পারছো যে এখানে তাপ উৎপন্ন করতে আমাকে কার্য সম্পাদিত করতে হচ্ছে, অর্থাৎ কিনা আমাকে কার্য ও তাপের তুল্যতা সম্পর্কটাকে কাজে লাগাতে হবে। এই সম্পর্কটাকে আমাকে এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমি এখান থেকে পাই হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। এখানে কোনটা কি সেটা আমি বলে দিচ্ছি, যে এখানে ডাব্লিউ হলো কি সম্পাদিত কার্য ডাব্লিউ। ঠিক আছে। আচ্ছা, উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু, এখানে বলে দিয়েছে সেটা 50 ক্যালোরি। ঠিক আছে। আচ্ছা, এবার তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক যাই বলি, যেটা খুশি লিখবো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে এর মানটাও কিন্তু আমরা এখানে জানি। যখন তাপকে ক্যালোরি এককে প্রকাশ করা হবে এবং কার্যকে যখন আর্গ এককে প্রকাশ করতে হবে মানে সিজিএসে, তখন আমরা জানি যে 4.2 × 10⁻7 আর্গ পার ক্যালোরি, এইটা হচ্ছে কি তোমার এর মানটা, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মানটা। তাহলে আমি এখানে এবার এটাকে বসাচ্ছি।
কি আমাকে বার করতে হবে, আমাকে ডাব্লিউ বার করতে হবে। তাহলে আমি ডাব্লিউ ইকুয়াল টু এই মানটা বসালাম তাপের যান্ত্রিক তুল্যাঙ্কে, দেখো 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি। আর এদিকে ওইটা কত আছে বলো, এইটা হচ্ছে 50 ক্যালোরি, তাই তো। তাহলে আমি এটা ইন্টু 50, দেখো তো আর্ক পার ক্যালোরি আর 50 ক্যালোরি, তাহলে ক্যালোরি আর ক্যালোরি এটা ক্যান্সেল করে যাবে, তাই তো। পড়ে থাকবে কি, এটা আর্ক, অর্থাৎ আমি আর্ক এককে কিন্তু এটা কার্যের পরিমাণটা আমি বার করছি। এটা আমি কত এককে, কোন এককে বার করলে, এটা আর্ক এককে। তাহলে আমি এখান থেকে যদি এটা করি, দেখা যাবে যে এটা পয়েন্ট তুললে এখানে 10, এখানে 0 কেটে গেল। আচ্ছা, এখানে তাহলে আমার আসছে 5 দুগুণে 10, 4 5 20 21, 210 ইন্টু 10⁻7 আর্ক, এটাও আমি লিখতে পারি। বা আমরা 10⁻7 আর্ক মানে তো 1 জুল জানি, সেটাও আমরা লিখতে পারি যে 210 জুল, ঠিক আছে, এটাও আমরা লিখতে পারি। তাহলে আমরা উত্তর লিখছি যে এখানে 210 জুল কার্য করতে হবে, ঠিক আছে। এইটা আমার হলো প্রথম অঙ্ক। আচ্ছা, দ্বিতীয় আমরা এখানে কি বলে, এখানে তাপ বলা ছিল, কার্যটা বার করলাম। এবার আমি আরেকটা উল্টো অঙ্ক করি, মানে আমি লিখছি যে 420 জুল কার্য, 420 জুল কার্য তাপে রূপান্তরিত হলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। বা এইভাবেও থাকতে পারে যে 420 জুল কার্য সম্পাদিত করলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে, কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। আচ্ছা, এটাকে আমি কি করে করব, এখানেও কিন্তু আমরা সেই করছি। তাহলে এখানেও আমি কার্য বলা আছে তাপ, তাহলে কার্য ও তাপের তুল্যতার সম্পর্ক কাজে লাগাতে হবে। তাহলে আমি লিখছি যে এখানে সম্পাদিত কার্য ডাব্লিউ ইকুয়াল টু বলা আছে 420 জুল। আচ্ছা, এবার হচ্ছে উৎপন্ন তাপ আমরা এখানে এইচ, সেটা কিন্তু আমরা জানি না। আর তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক মানে যে, আমাকে তথ্যগুলো তো লিখে নিতে হবে, যে ইকুয়াল টু, দেখো আমি এখানে জুল পার ক্যালোরি এককে লিখতে পারি, বা আর্ক পার ক্যালোরি, যে মানে আমাকে এখানে জুল পার ক্যালোরি এককেও আমরা এটাকে লিখতে পারি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। একটু আগেই তো দেখিয়েছি, এই যে 4.2 ইন্টু 10⁻7 আর্ক পার ক্যালোরি বা 4.2 জুল পার ক্যালোরি। এখানে কিন্তু এই জায়গায় কিন্তু আমি এটাও লিখতে পারতাম, তাহলে জুল এককে তাপটা কার্যটা বেরোতো, জুল এককে কার্যটা বেরোতো। এখানেও আমার যেহেতু জুল এককে কার্য বলে দেওয়া আছে, আমরা এই সম্পর্কটাকে কিন্তু লিখতে পারি, অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে কি 4.2 জুল পার ক্যালোরি। এবার সিজিএস আমরা এটা লিখলাম। এবার আমি সম্পর্কটা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, আমরা লিখতেও পারি এখানে যে তাপের যান্ত্রিক তোমার কার্য তাপের তুল্যতার জুল সূত্র অনুসারে ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। তাহলে এবারে আমরা এখান থেকে কি লিখতে পারি, এইচ আমার জানা নেই, তাহলে এইচ ইকুয়াল টু কী হবে বলো, এইচ ইকুয়াল টু হবে কি, দেখো এইচ যদি এ পাশে থাকে, তাহলে জে যদি এ পাশে আসে, তাহলে কি চলে আসে এখানে, ডাব্লিউ বাই জে। আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, আমি প্রথমে জেটাকে আমি বাঁ দিকে আনছি, তাহলে ডাব্লিউ বাই জে ইকুয়াল টু এইচ, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ মানে এইচ ইকুয়াল টু হচ্ছে তাহলে ডাব্লিউ বাই জে, মানে এটা ইকুয়াল টু এটা হলে এটা ইকুয়াল টু এটা হবে, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই জে। এবার ডাব্লিউর জায়গাতে আমি বসাচ্ছি হচ্ছে 420 জুল, 420 জুল বাই জে এর মান হচ্ছে কি লিখেছি 4.2 জুল পার ক্যালোরি, এটা হচ্ছে জে এর মান। এবার দেখো এখানে পয়েন্ট তুলে দিলাম, এখানে একটা 10 বসলো, তাহলে এখানে 42 আর 420 কেটে এখানে একটা 10 বসবে, তাহলে 10 10 100। আচ্ছা, জুল কেটে যাবে। এবার এই তলায় আছে পার ক্যালোরি, তার মানে কি এটা ঘুরে উপরে চলে যাবে 100 ক্যালোরি, বুঝলে, এটা আসবে উত্তর। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার উত্তরটা যেটা আসছে সেটা হচ্ছে 100 ক্যালোরি তাপ উৎপন্ন হবে, ঠিক আছে, এটা আমরা বলতে পারি।
তোমাদের বইতেও একটা অঙ্ক আছে, বইতে এই ধরনের দুটো অঙ্ক আছে, যেটা তোমরা দেখবে। আর একটা অঙ্ক আছে, দেখবে 100 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে। এটাও আশা করি তোমরা করতে পারবে, তাই তো? আগের দিনই তো দেখাচ্ছিলাম যে 3 নম্বর অঙ্ক যেটা রয়েছে, 100 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধির জন্য, মানে সেলসিয়াস বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে। আচ্ছা, এখানে আমি এটাকে কি করে করব? এখানে তোমার জলের ভর বলা আছে এম, সেটা হচ্ছে কত? 100 গ্রাম। আচ্ছা, জলের উষ্ণতা বৃদ্ধি সেটা বলা আছে হচ্ছে তোমার টি, কত? 10 ডিগ্রি সেলসিয়াস। এবার জলের আপেক্ষিক তাপ, দেখো আমি এইটা আমার আগে বার করতে হবে যে 100 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপটা কত। আগের দিনই তোমাদের এই ধরনের অঙ্কগুলো করাচ্ছিলাম। তাহলে আপেক্ষিক তাপ হচ্ছে কত জলের ক্ষেত্রে? S = 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে জলের উষ্ণতা 10 ডিগ্রি বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ সেটা কি হবে? H যদি ধরি = হচ্ছে MST। এইটা তো সম্পর্ক, ভর গুণ আপেক্ষিক তাপ গুণ উষ্ণতা বৃদ্ধি। তাহলে ভর হচ্ছে কত? 100 গুণ আপেক্ষিক তাপ মানে 1 গুণ হচ্ছে T মানে 10 ডিগ্রি সেলসিয়াস। এটা কোন এককে বেরোচ্ছে দেখো তো? এটা বেরোবে হচ্ছে তোমার ক্যালোরি এককে। এত ক্যালোরি এককে এটা বেরোবে। তাহলে দেখা যাচ্ছে এটা বেরোলো হচ্ছে তোমার 1000 ক্যালোরি। এবার আমার এখানে সম্পাদিত কার্য, তাই তো? সম্পাদিত কার্য সেটা যদি আমার এখানে W হয়, তাহলে সম্পাদিত কার্য মানে এই তাপ উৎপন্ন করতে কত কার্য করতে হবে? সম্পাদিত কার্য W = হচ্ছে তোমার JH। এবার J এর মান তো আমরা জানি, J এর মান একটু আগেই দেখিয়েছিলাম যে J এর মান আমি এখানে 4.2 জুল পার ক্যালোরি লিখতে পারি। 4.2 জুল পার ক্যালোরি আমরা এখানে লিখতে পারি, বা 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি লিখতে পারি। তো আমি এখানে জুল এককেই লিখলাম 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এটা কি আসবে? 4.2 জের মান গুণ হচ্ছে তোমার H, মানে 1000 ক্যালোরি তাপ এখানে উৎপন্ন হচ্ছে। এটা 4.2 × 1000, এত হচ্ছে তোমার জুল। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে এটার উত্তরটা আসছে তোমার 4200। ঠিক আছে, 4200 জুল। এটার মানে আসছে 4200 জুল। অর্থাৎ আমার সম্পাদিত কার্য হবে 4200 জুল কার্য এখানে করতে হবে। তাহলে আশা করি এখানে বোঝা গেছে অঙ্কগুলো। তোমাদের পরের দিন এরকম কয়েকটা গাণিতিক সমস্যা দেয়া হবে।